খাবার দেখে যদি আপনার বাচ্চারা এরকম ছুটে চলে আসে খাবার খাওয়ার জন্য, তাহলেই বুঝে যাবেন এটা হচ্ছে আয়েশা ড্রিম ফুডের এমকে স্যাফরন সেরেলাক। আর এই সেরেলাকটা খেলে বাচ্চারা থাকবে এই যে জারিফ জারিফের মতো একদম প্রাণবন্ত। আর এই খাবারটাই হবে তাদের প্রধান খাবার। সকালের নাস্তায় সেরেলাক দিতেই হবে ওদেরকে। আমি যদি মানে কোনো দিন নুডলস রান্না করে দেই অথবা ডিম সেদ্ধ করে দেই অথবা ওদেরকে অন্য কোনো কিছু করে দেই, তাহলে ওরাও সেটা খাবে না, নানির আঁচল ধরে টানবে আর বলবে নানি সেরেলাক খাবো, সেরেলাক খাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সালাম না দিয়ে আজকে ব্লগটা শুরু করার জন্য সরি। তো জারিফ আর জাবেরকে হচ্ছে নতুন ফিডার এনে দিয়েছি। এই ফিডারগুলো গতকালকে আমি এনেছিলাম, এনে ওদেরকে খাবার দিয়ে দিলাম। আর এখানে নিধা, সরি মানে আমার যে খালাতো বোন উপমা, ছোটো খালার মেয়ে জুয়াইরিয়া, মাসরুর হাবিবা, ওরা অনেক দৌড়দৌড়ি করছিল আর চিল্লাচিল্লি করছিল। আমার ভালো লাগছিল না, তো ওদেরকে বললাম যে এখানে আয় তোরা সবাই মিলে, তো ওদেরকে একটা খেলা শিখাই। ওদেরকে চারকুটি খেলা শিখিয়ে আমি চলে গেলাম ছাদে। মানে ওরা এখন বসে বসে খেলতে থাকুক, চিল্লাচিল্লিও নাই দৌড়োদৌড়িও নাই, মানে মাথা ঠান্ডা থাকবে আর কি। তো এখানে ইফাত হচ্ছে আমার মেজো খালার খালাতো বোনের ছেলে। ওর চেহারাটা প্রায় আর কি জাবেরের কিছুটা সাইড আসে। তো আমি চলে গেলাম ছাদে এই যে কলমি শাক ওঠানোর জন্য। বৃষ্টি হওয়ার পরে কলমি শাকগুলোর কালার আরও অনেক বেশি সবুজ হয়ে গেছে। তো ছাদে যে কলমি শাকগুলো আছে সবগুলো কলমি শাক আমি সুন্দর করে কেচি দিয়ে কেটে নিয়ে আসলাম। আর কেচি দিয়ে কাটার পরে বাকিগুলো কেটে দিয়েছি, কেটে অন্য জায়গায় আবার বুনে দিয়েছি, কারণ যত ছোট থাকবে তত হচ্ছে কলমি শাকগুলো বাড়বে। তো এখানে আমি আজকের রান্না হবে ইলিশ মাছ ভাজা, আর ওই যে ছোটো বাচ্চাদের জন্য হচ্ছে রুই মাছ ভাজা আর কি। তো ইলিশ মাছ ভাজা করব আজকে, আর পেঁয়াজ বেরেস্তা করে ওপরে জাস্ট ছড়িয়ে ছিটিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আর ইলিশ মাছ ভুনার চেয়ে খালাতো বোন বললো যে আপু ভাজা করো, ভাজা মাছ দিয়ে এক থাল ভাত খেয়ে ওঠা যায়, সমস্যা নেই। ভুনা করলেও ভালো লাগবে না, তুমি ভাজা করো। তো এক একজনের কাছে এক একটা ভালো লাগে। তো আমি ইলিশ মাছগুলো ভাজা করছিলাম আর মাকে বলছিলাম তুমি আজকে তোমার বোনদের সাথে কথা বললো শুধু। নানি এসেছে, নানি তো 2-3 দিন ধরেই এসেছে, ছোটো খালাও 2-3 দিন যাবত এখানে। আর হচ্ছে মেজো খালা এসেছে আবার ছোটো খালাকে দেখার জন্য। ছোটো খালা একটু অসুস্থ, আর আম্মু আমার ছোটো খালাকে একটু সেবা দিচ্ছিল আর কি। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আমি যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকেও একদম ভাজা ভাজা করবো, প্রায় বেরেস্তার মতো, পুরোপুরি বেরেস্তা না, বেরেস্তার আগ মুহূর্তে পেঁয়াজটা যেরকম কালারটা ধারণ করে আর কি, সেরকম দিয়ে দিলাম। আর পলিন বলেছিল যে কিছু কাঁচামরিচও দেওয়ার জন্য, গাছ থেকে কাঁচামরিচ এনে দিল, সেগুলো দিয়ে দিলাম। আর এগুলোই যে তেলটা সহ হচ্ছে মাছের উপরে আমি দিয়ে দিব। এই মাছের ইলিশ মাছ ভাজার তেল কতটা মজা লাগে গরম ভাত দিয়ে খেতে, সেটা যারা খায়নি তারা বুঝবেন অবশ্য। তো এই তো আমার মাছ ভাজা শেষ, এখন হচ্ছে আমি বাকি রান্নাগুলো করে নিব। আর এই পেঁয়াজটাকে আমি বসিয়েছি কলমি শাক রান্না করার জন্য, এর মধ্যে রান্না করতে করতেই চলে গেছে গ্যাস। তো আমি আবার আম্মুর ঘরে চলে আসলাম কড়াই টড়াই নিয়ে সব কিছু। এই কলমি শাকটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে বড় সাইজের কিছু চিংড়ি মাছ আজকেই বাজার থেকে নিয়ে এসেছিলাম, মা সুন্দর করে বেছে দিল। আর চিংড়ি মাছ অনেকগুলো দিয়েছে দেখে আমার খালাতো বোন আবার বলছিল এত মাছ কেন। তো আমি আবার ওকে বলছিলাম যে আমি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করিনি, আমি কলমি শাক দিয়েই চিংড়ি মাছ রান্না করেছি আর কি। তো যাই হোক, এখানে চিংড়ি মাছের পরিমাণটা বেশি ছিল, আর দেখতেই পাচ্ছেন আর কি কড়াইটা কিন্তু প্রায় অর্ধেক কড়াই চিংড়ি মাছে হয়ে গেছে, আর কড়াইটা কিন্তু মোটামুটি বড় কড়াই। তো এখানে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ভাজা করলাম। আর আমি এক ফোঁটাও পানি ইউজ করিনি, কারণ কলমি শাক থেকে যে পানিটা উঠবে সেই পানিটাই হচ্ছে ভাজিটাকে কভার করে ফেলবে। আর কলমি শাকগুলো এই যে এগুলো হয়েছিল আর কি, এনে আমি সুন্দর করে কুচি করে নিয়েছি, একদম কুচি কুচি করিনি, হালকা 1/2 ইঞ্চি পরিমাণের আর কি কেটেছি। তারপর ওপরে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। আর অনেকে আছেন আপুরা ইউটিউবে আমাকে কমেন্ট করেন আমার ইউটিউব চ্যানেলে যে আপু আপনি একটা রান্নার চ্যানেল খোলেন, আপনার রান্নাগুলো অনেক বেশি ভালো লাগে এবং আপনি যেভাবে রান্না করেন আমি সেম টু সেম আপনার রান্নাগুলো ফলো করি। তো আপুটাকে অনেক বেশি ধন্যবাদ বলার জন্য। আপু আমি যে রেগুলার ব্লগ দিই, এই ব্লগটাই আমি মাঝে মধ্যে মানে ভিডিও করতে পারি না, বা এত কাজের ব্যস্ততার মধ্যে ভিডিও করতে পারি না, বা আমি ব্লগও দিতে পারি না রেগুলার, ইরেগুলার হয়ে গেছি ইদানিং, তোমরা সবাই দেখছো। তো আমি ব্লগের ভিতরেই রান্নার রেসিপিগুলো দিয়ে দিব, তোমরা দেখে নিও কষ্ট করে। তো এখানে হচ্ছে মা সকালবেলা করলা রান্না করছিল বাইম মাছ দিয়ে, সেগুলো আমরা সবাই খেয়ে দিয়ে আমার খাটের উপরে জারিফ জাবেরকে শোয়ালাম ঘুমানোর জন্য। এখানে আমার পায়ের নিচে হচ্ছে আমার খালাতো বোন, এই যে আমার নানি, নানির পাশে হচ্ছে আমার মেজো খালা, আমার ছোট খালা, সবাই মিলে আমার বিছানায় মানে এক খাটের মধ্যে বসে সবাই আর কি আমরা গল্প করছিলাম।
গল্প করার পর বিকেলবেলা আবার বিছানা টিছানা আবার সুন্দর করে ঝেড়ে, আজকে ঘর মোছাই নেই, মানে ঘর গোছানো ঝাড়ু আমিই দিয়েছিলাম, কাপড় ভিজিয়েছিলাম, গতকালকে যে বিছানা চাদরগুলো উঠিয়েছি তিনটা তিনটা বেডের সবগুলো ধুয়েছি আর কি, এজন্য আজকে ঘর আর মোছাইনি। তো এখানে আমি বিছানাগুলো ঝেড়ে টেরে ঘর আবার গুছিয়ে নিলাম বিকেলবেলা। আমার মানে আমার বিয়ের আগে দেখতাম যে আমার আম্মু সকালবেলাও ঘর ঝাড়ু দিত, আবার বিকেলে সন্ধ্যার আগে ময়লার বালতি যে ঝুটা পানি ওগুলো ফেলে টেলে ঘর দর আবার সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখতো, মানে সন্ধ্যার আগে একবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই একবার, যেন আমরা স্কুল কলেজে যাওয়ার আগেই হচ্ছে আমার আম্মু ঘর ঝাড়ু টাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলে দিত, বলতো যে বাসি ঘর থেকে বের হওয়া ভালো না। মানে ওগুলো কিন্তু আমরা এখন রাখতে পারি না। আমরা কি করি, আমাদের হাজব্যান্ডদেরকে বিদায় টিদায় করে বাচ্চাদেরকে স্কুল টিস্কুলে দিয়ে তারপরে ঘরের কাজে লাগি, ঝাড়ু দেই মোছা দেই। এজন্য হয়তো বা মানে আমাদের জীবনটা এরকম এলোমেলো হয়ে থাকে। তো আগের মানুষের জীবনটাই কিন্তু খুব সুন্দর গোছানো ছিল, তারা একদম টাইম টু টাইম সব কিছু করতো। তো যাই হোক, আমি বিছানার এই বিছানা কিন্তু তালি হয়েছে একটা, এই যে একটা ওই পাশে দুইটা, কারণ আমি যে পর্দার সাথে বেডশিটগুলো কিনেছিলাম একই কালার, তখনই আমি এই বিছানার চাদরটা কিনে এনেছিলাম, কিন্তু বিছানো হয়নি আর গিলাপও সেলানো হয়নি। তো আমি এটা ওয়ার্ড্রোবের ভিতরে রেখে দিয়েছিলাম, সেখান থেকে ইঁদুরে কেটে ফেলেছে আর কি। তো আজকে আবার আমাদের খেলা ছিল, সমিতির ড্র ছিল আর কি। তো এই সমিতির ইটা কি আমি আপনাদেরকে বোঝাই, এটা আর কি যারা বিজনেস করে, মানে বিজনেস করে যারা আর কি, তারা এই সমিতিটার খেলাটা বুঝে। এটা হচ্ছে আমরা 22 জন মেম্বার, 22 জন মেম্বার হচ্ছে 2000 টাকা করে প্রতি মাসে দেই, প্রতি মাসে দিলে 44,000 টাকা হয়। প্রতি মাসের নির্দিষ্ট একটা তারিখে এটার খেলা হয়, যে লটারিতে যার নাম উঠবে। এই যে আমি হচ্ছে নামের গুটি উঠাচ্ছি আর আমার চাচি হচ্ছে এই যে টাকার গুটিটা উঠাচ্ছে। তো আমি যেই না গুটিটা উঠাবো সেই নামের সাথে চাচি যে উঠাচ্ছে সেইটার মধ্যে টাকা লেখা থাকতে হবে। চাচি যেগুলো উঠাচ্ছে সবগুলো হচ্ছে খালি উঠাচ্ছে, আর আমি একটার পর একটা নাম দিয়ে যাচ্ছি। 6টা খেলা অলরেডি চলে গেছে, তো 18টা খেলা আছে আর কি, 18টা নাম। তো 18টা নামের মধ্যে যার নামের সাথে টাকার হিসাবটা মিলবে, যে চাচি যেটা উঠাচ্ছে খালি, আমি একটা নাম উঠালাম, এটার সাথে কিন্তু চাচির ওইটার সাথে যদি টাকাটা বের হয় তাহলে সে পাবে হচ্ছে টাকাটা, মোট 44,000 টাকা। তো প্রতি মাসেই হচ্ছে আমাদের খেলার ড্র হয়। আমার যেহেতু দুইটা নাম, তো জারিফের নামে আমি একবার পেয়ে গেছি টাকাটা, আর জাবেরের নামটা রয়ে গেছে আর কি। তো এখনও পর্যন্ত জাবেরের নামে পাইনি। তো আজকের খেলাটা হচ্ছে মানে সবচেয়ে বেশি মজার ছিল, কারণ একদম 18টা যে নাম, পুরোপুরি 17টা নাম শেষ হওয়ার পর একদম লাস্টের যে নাম, মানে সেটাই পাওয়া হয়েছে আর কি। আর অন্য কোনো সময় তো 3বার বা 4বারের টাইমই হচ্ছে খেলাটা শেষ হয়ে যায়, মানে আর কি পেয়ে যায় কেউ না কেউ টাকাটা পেয়ে যায়। তো আজকে হচ্ছে একদম লাস্টে টাকাটা পেয়েছে আর কি। তো আমি একটা একটা করে উঠাচ্ছিলাম আর একটা একটা করে করছিলাম। আর আমি আপনাদেরকে আগেই বলেছি যে যেদিন কোনো কিছু হবে বা আমি না কেন জানি মানে আগে থেকে আন্দাজ করতে পারি। তো আজকে খেলাটা হওয়ার আগেই হচ্ছে আমি ওদেরকে বলছিলাম যে আজকে যেন মুক্তাপুরের বাড়ির ও দিকে ওরা পায়, কারণ মুক্তাপুর এক নাম, দুই নাম, মুক্তাপুর যা দুই জায়ের দুই নাম, 4 নাম। তো ওরা এখনো পর্যন্ত 6টা খেলা চলে গেছে, এক নামও ওরা পায় নাই আর কি এখনো পর্যন্ত। তো আমি আর কি বলছিলাম যে আজকে আল্লাহ, আজকে যেন ওদের বাড়ির কেউ আর কি খেলাটা পায়। তো আল্লাহর কি রহমত, আমি বলেছি, তারপরে দেখুন এই যে নিহাল, মানে আমার নিধার যে ছোটো ভাই নিহাল, ও নিহালের নামে হচ্ছে খেলাটা পেয়ে গেছে, টাকাটা পেয়ে গেছে আর কি। তো এই ছিল আজকে আজকে আমার ব্লগ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।